রোড টু ভোটের আলোচনায় সবাইকে স্বাগত। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সকল হতাশা কেটে গিয়েছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং সরকার এবং বিএনপি উভয়ই বসে একটা যৌথ বিবৃতি দিয়েছে। যৌথ বিবৃতির উদ্দেশ্য এবং কার্যকারিতা একটাই, যে এটি কখনো তামাদি হবে না। বিএনপি এবং সরকার এক জায়গায় বসে যৌথ বিবৃতি দিয়েছে। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যেসব ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে যে কারা ষড়যন্ত্র করেছে নির্বাচন নিয়ে? তাহলে ষড়যন্ত্র যে ছিল, তাহলে সেটি কেবল বিএনপি বলছে না, সেটি কেবল আমি আমার বিশ্লেষণে বলার চেষ্টা করেছি এতদিন, সেটা না, আসলেই ষড়যন্ত্র ছিল। কারা এই ষড়যন্ত্রের পেছনে কাজ করেছে প্রেস সচিব সেই ব্যাখ্যা দেবেন তার মতো করে। কিন্তু নির্বাচনটা যে যেন না হয়, কিংবা নির্বাচন ঝুলিয়ে দেওয়া নানান সংস্কার এবং অন্যান্য অজুহাতে নির্বাচনবিহীন একটি সরকারকে দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য যারা কাজ করেছে তাদের নিশ্চয়ই তারা এখন বুঝবেন এবং তারা সেই অনুযায়ী মানুষ সিদ্ধান্ত নেবে যে কার পেছনে কাজ করেছে। আপনাদের যারা ইউটিউবে নিয়মিত দর্শক, নানাজনের কন্টেন্ট দেখেন, কার কথায় মনে হয়েছে যে না, নির্বাচন ঝুলিয়ে দেওয়া, নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা সৃষ্টি করা, এগুলা বিষয়ে কারা কারা কাজ করেছে? আমি একটি অন্তত একজনের নিয়ে আমি আলোচনা করব। সেটাকে আমার কিছুটা বাদলের নাচ মনে হয়। অর্থাৎ ইনকনসিস্টেন্সি যদি কন্টেন্টের কোনো রকম মূল উপযোগ্য হয়ে থাকে, তা কতভাবে ইনকনসিস্টেন্ট হওয়া যায় তার একেবারে খুবই ভালো রকম ডিসপ্লে হয়েছে 10 দিনে ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের নানান কথাবার্তায়। আমি সাধারণত তাকে নিয়ে আলোচনা করি না, কেননা ইনকনসিস্টেন্ট এবং রেফারেন্স হিসেবে যাদেরকে ব্যবহার করা উচিত, রেফারেন্স কাদেরকে মানুষ ব্যবহার করে যাদের কনসিস্টেন্সি থাকে, যারা তাদের নিজস্ব জায়গায় স্ট্রিক্ট থাকেন এবং লাজ শরম এগুলাকে তাদের অন্যতম ব্যক্তিত্বের বিষয়ে পরিণত করেন। তার কারো যদি সেগুলো না থাকে, তাহলে তাকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি নির্বাচনের এই যে পেছানো নির্বাচন কবে হবে না হবে, এইসব নিয়ে গত 10-15 দিনে যেসব ডামাডোল হয়েছে, তার সেই ডামাডোলের কিছু বিষয় আপনাদের পড়ে শোনাই। যেমন 6 জুন মিস্টার পিনাকি ভট্টাচার্য একটি স্ট্যাটাস লিখেন যে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না। কাকে উদ্দেশ্য করে লিখেছেন? সরকারকে, প্রধান উপদেষ্টাকে। লিখছেন, খবর পাচ্ছি আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দেশবাসীর পক্ষ থেকে তার কাছে বিনীত জিজ্ঞাসা, খেয়াঘাট টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সর্বত্র চাঁদাবাজি এবং প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের সর্বব্যাপী দখল চালাচ্ছে যে এই দলটি, তাদের হাত থেকে সমস্ত কিছু মুক্ত না করে দেশকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 6 জুন তিনি তার পোস্ট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে লিখছে পুরো রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনের রোডম্যাপ দেবেন না। যখন তিনি দেখলেন, এটা কবে লিখছেন? ঈদের আগের দিন, যেদিন প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন তার আগের দিন। কিন্তু যখন তিনি নিশ্চিত হলেন তার যেসব সোর্স আছে সরকারের ভিতরে যে নির্বাচনটা হচ্ছে বা প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ দিচ্ছেন এপ্রিলে, তখন তিনি আবার লিখলেন, আজ যাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা, আশা করছি একটি নির্বাচনী রোডম্যাপ আসবে 2026 সালের রমজানের পরে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রমজানের পরে। জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনূসের পাশে থাকুন, ইনকিলাব জিন্দাবাদ। সার্বভৌমত্ব রক্ষায় ইউনূসের পাশে দাঁড়ান, সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রথমে বলছে রোডম্যাপ দিবেন না, কিন্তু সরকার যখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে রোডম্যাপ দিবে, তখন বলছে যে ইউনূসের পাশে দাঁড়ান এবং বলছেন রমজানের পরে। কিন্তু যখন রমজানের পরে ইলেকশনের এপ্রিল একটা সময়সীমা দিয়ে রোডম্যাপ আসলো, বিএনপি প্রাথমিকভাবে এটিকে ইতিবাচক বললেও পুরোপুরি স্বাগত জানায়নি, কারণ তারা সামনে নিয়ে আসলো যে না, রোজার মধ্যে প্রচারণা তফসিল কিভাবে এটি রমজানের পবিত্রতা নষ্ট করবে। নতুন সরকারের বাজেট একটি বড় সমস্যা তৈরি করবে। আরেকটা সমস্যা তৈরি করবে স্কুলের এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষা, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, নানান কারণে তারা ইলেকশনটাকে রোজার আগে নিয়ে আসতে যায়। সেই কারণে তারা ডিসেম্বর থেকেও ছাড় দিতে যে রাজি, সেটাও তারা নানান কথাবার্তায় সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্যরা সরকারকে বার্তা পৌঁছে দিতে শুরু করে। কিন্তু সেখানেও বাদ সেধে 5 দিন আগে, 6 দিন আগে, অর্থাৎ যখন বিএনপি বলছে যে না, এপ্রিলের নির্বাচন তারা মানে না, তখন লিখছেন যে মিস্টার ভট্টাচার্য কেন এপ্রিলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ সেইটার যুক্তি দাঁড় করিয়েছেন যে 26 সালের এপ্রিলের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন
যেন অধ্যাপক ইউনূসের প্রস্তাবের পক্ষে যে যুক্তিগুলো কাজ করেছে বলে মনে হয়, একটা হলো বিচার ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস ও সম্পদ লুণ্ঠন করেছে তার বিচার ও চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার। তড়িঘড়ি করলে সব অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। আর ২ নাম্বার হচ্ছে সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ভোটারদের আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক প্রস্তুতি জরুরি। সংলাপ ও সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য আরো সময় প্রয়োজন। ৩ নাম্বার তিনি লিখেছেন, আন্তর্জাতিক স্বীকৃতি ও পর্যবেক্ষণের সুযোগ এপ্রিল ২০২৬ পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতি সময় সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও বৈধতা দিবে। ৪ নাম্বার লিখেছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থাৎ তিনি একাধিক যুক্তি দাঁড় করিয়েছেন যে কেন রোজার পরে নির্বাচনটাই সবচেয়ে গ্রহণযোগ্য সময়। কিন্তু বিএনপি এবং অন্যান্যরা আমরা যারা বলেছি যে নির্বাচনটা হতে হবে রোজার আগে, আমরা পরীক্ষার মধ্যে নির্বাচন দিব না, আমরা রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা করে রমজানের পবিত্রতা আমরা নষ্ট করতে দিব না। তখন ক্রমাগতভাবে রাজনীতিবিদরা যারা এর পক্ষে বক্তব্য রাখছেন সেখানেও তিনি ব্যাশিং করেছেন। তিনি লিখেছেন, মির্জা ফখরুল বলছেন এপ্রিলে বাংলাদেশ নির্বাচনের জন্য সঠিক সময় না। মুরব্বী মানুষ, ওনার মতামত গ্রহণ করা যায়। দেখুন কি, যেহেতু এপ্রিলে সঠিক সময় না, জুনে নিয়ে যেতে হবে নির্বাচন। প্রফেসর ইউনূস বলেছিলেন ২৬ জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন, সেই হিসেবে ৩রা জুন ২০২৬ নির্বাচন দেওয়া যায়। কেননা ৩রা জুন আগামী নির্বাচনের জন্য বিএনপির জন্য ভালো হবে, কারণ এদিনে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। প্রফেসর ইউনূস জুন মাসও থাকলো, বিএনপির আপত্তিও বিবেচনা করা হলো। আশা করি প্রফেসর ইউনূস এতে আপত্তি করবেন না। কোনোভাবেই তিনি যত ঠেলা যায় নির্বাচন চেষ্টা করেছেন। কিন্তু যখন তারেক রহমান আর উপদেষ্টা প্রফেসর ইউনূস মিলে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা হলো, তখন ভোল পাল্টে তিনি কি লিখলেন যে ফেব্রুয়ারির নির্বাচন। এটা আমি প্রস্তাব করেছিলাম। লিখেছেন, আজকের মিটিং ভালোভাবে কইরা জাতির আকাশের অহেতুক শঙ্কা দূর করার জন্য একসময় সহযোদ্ধাদের জ্যেষ্ঠারব গুরুইল হিসেবে ২টা স্লোগান লিখে দিলাম। গণতন্ত্র ফেরে ফেব্রুয়ারির ভোরে, বিএনপির জয় ফেব্রুয়ারিতেই হয়। ভুললেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার বুদ্ধিটা এই ২ টাকার ইউটিউবারের কাছ থেকেই পাইছিলেন। তাই লিখে রেখো, এক ফোঁটা বিন্দু দিয়েছিলাম শেষের। অর্থাৎ একটা মানুষ কতটা পরিমাণে ইনকনসিস্টেন্ট এবং শরমবিহীন হয় তার জলজন্ত উদাহরণ আমরা দেখলাম কোন দিন, যেদিন দেখলাম দুটি মানুষ রাজনৈতিক শিষ্টাচারের সর্বোচ্চ উৎকৃষ্ট প্রদর্শনী কিভাবে করতে হয় সেটা করেছেন ইউনূস এবং তারেক রহমান। তো আমি বলছি যে নির্বাচন কেন্দ্রিক যেই প্রেস সচিব যেটা বলেছেন যে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কফিনের শেষ পরীক্ষা। এখন ষড়যন্ত্রকারী কারা ছিল নিশ্চয়ই আপনারা হিসাব করবেন। আমার হিসেবে এই সব সোশ্যাল মিডিয়াতে যারা পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্স আছে তাদের লেখালেখি কিভাবে নির্বাচনের পরিবেশটা ভুলুণ্ঠিত করেছে সেটির একটি ডিসপ্লে দিলাম। এরই মধ্যে এনসিপি বলছে যে তারা এই নির্বাচনে একটি দলের সাথে বসে যেভাবে সংস্কার এবং অন্যান্যগুলোকে বাদ দিয়ে রেখে ঘোষণা করা হয়েছে, তাতে তাদের দ্বিতীয় গণঅভ্যুত্থানের পথে হাঁটবে এবং নির্বাচন বর্জন করার একটা ঘোষণা দিয়েছে। দেখুন, তাদের নিবন্ধন নেই, তাদের ভোটও নেই, তারা নির্বাচন বর্জন করতে পারে। নির্বাচনী মাঠে ডেড হর্স তারা, যদিও তাদের রোশনাই আছে এবং তারা পরিচিত মুখ। আর জামাত ইসলামী বলেছে যে একটি শোভন হয়নি, ব্যথাই হয়েছে। কিন্তু জামাত ইসলাম নির্বাচনে যাবে, কেননা জামাত ইসলামের যে রাজনীতির সবচেয়ে বড় মাহেন্দ্র খান বিরোধী দলের আসন অলঙ্কৃত করা, এবার সেটি সুযোগ তারা সামনে পেয়েছে। কিন্তু তারপরও এই ষড়যন্ত্রগুলো কি থেমে থাকবে? নির্বাচন বানচাল করার কফিনে কি শেষ ব্রেক হলো, নাকি এইগুলো আসতেই থাকবে? সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে। সাথে থাকুন রোড টু ভোটের আলোচনায়। সবাইকে ধন্যবাদ।